কথা বলবো শিল্পী মোজাই জীবন সফরির সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, শিল্পী মোজাই জীবন সফরি, আপনার কাছে অনেক প্রশ্ন আছে। আপনি আঁকছেন দীর্ঘ অনেক বছর ধরে, আঁকাআঁকি করছেন। তো আপনার যে আঁকার বিষয় আমরা দেখেছি যে আপনি ল্যান্ডস্কেপ করছেন, বিভিন্ন বিমূর্ত শিল্প মানে অ্যাবস্ট্রাক্ট আর্ট, আবার রিয়েলিস্টিক আছে, সেই রিয়েলিস্টিক আর্টগুলো আবার অ্যাবস্ট্রাক্টের মতো মনে হয়। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের শিল্পী, তো এটা একজন দর্শক আপনার ছবি দেখলে কি বুঝতে পারবে? হ্যাঁ, এটা আপনারাই ভালো বলতে পারবেন যে মোজাই জীবন সফরের ছবি বোঝা যাচ্ছে কিনা। তবে আপনি একটা গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন ইতিমধ্যে, যে মূর্ত বা বিমূর্ত এই গোড়ায় কিন্তু আমাদের একটু বোঝাবুঝি করার সুযোগ আছে। আপনি একসাথে বলতে পারেন যে জগতে সবই তো মূর্ত, আবার বলতে পারেন যে সবই তো বিমূর্ত। তাহলে এইভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু মূর্ত অমূর্তর সীমানা কিন্তু হারিয়ে যাবে। তো যে জন্যে হয়তো বা আপনি যেগুলো বলছেন যে যে রিয়েলিস্টিক বা যে অর্থে প্রাথমিক অর্থে মূর্ত, সেটাকে বিমূর্তের মতো মনে হয়। তো আসলে আমি নিজে এই সীমানাটা অনেক ভেবে ভেবে এই সীমানার থেকে সরে আসছি, কারণ আমার এখন মনে হয় যে আমরা আসলে মূর্ত কিছু করতে পারি না প্রধানত। তো যা করব, যা সেকেন্ডারি, যা কিছু জগৎ থেকে নিয়ে ভাববো, তাই হয়তো বা বিমূর্ত। এই জন্যে আমি যত মূর্ততার ছলনা করি না কেন, তা আসলে একটা বিমূর্তই বটে, এমনটা মনে হয়। নিশ্চয়ই। বাকিটা দর্শকরা বলতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই দর্শক বৃন্দই বলবেন আপনার ছবি কেমন লাগছে। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে বাংলাদেশের শিল্পী, বাংলাদেশে আপনার জন্ম, তো আপনার ছবি দেখে সেটার বুঝবার কি কোনো উপায় থাকবে দর্শকের? প্রথমত আমার কাজগুলো বাংলাদেশকে কেন্দ্র করে, এবং এই দায়টা বুঝতে গিয়ে আমাকে বাইরের যত শিল্পকর্ম আছে, আপনি জানেন, আপনার সাথে আগেও আমার আলোচনা হয়েছে যে ভাষা হচ্ছে একটি স্থানিকতা ভিত্তিক, কোনো একটি অঞ্চলের একটি ভাষা হবে। আর চিত্রকলা বা নৃত্যকলা এই ধরনের কিছু মাধ্যম হচ্ছে অনুবাদ রহিত, অনুবাদকে অনুবাদ বিয়ন্ড অনুবাদ, অনুবাদ ব্যতীতই, যা কিনা সার্বজনীন সকল বিশ্বের। যে কারণে চিত্রকলা বিদ্যা এমনকি ভাস্কর্য এরা কিন্তু অনুবাদের অপেক্ষা করে না সারা বিশ্বের। যে কারণে আমরা যখন স্টাডি করি তখন আমাদেরকে সারা বিশ্বের শিল্পকলাকেও একই আওতায় ভাবতে হয়। তো দিন শেষে আবার এটাও আমরা বুঝতে পারি যে যে জাতির শিল্পী সে জাতি তার জীবনকেই সে এঁকে গেছে। তো এখানে তখন আমাদের একটা দায় থাকে, আমরা যারা ইউরোপ ভাড়ানত, ইউরোপ প্রভাবিত, আমাদের স্টাডির বাল্যকালে প্রচণ্ডভাবে প্রভাবিত ছিলাম, কিন্তু বুঝতে একটু সময় লেগেছে। কিন্তু বুঝতে পেরেছি যে আসলে যে কোনো শিল্প মাধ্যমের ব্যক্তি সে নিজে যে ওরিয়েন্টেশন থেকে গড়ে ওঠা যে জাতির, তার ভাষা, তার বক্তব্য, তার কথামালায় তার বলাটা আসলে কাজ। তো এই জন্য কিছু হীনমন্যতা, আমরা যারা একটু একাডেমিক্যালি ইউরোপিয়ান ধারায় শিক্ষিত হয়েছে, আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব থাকলেও যারা ঠিক অন্যান্য মাধ্যমে যারা এর ভেতর থেকেই বেড়ে ওঠা, যেমন যারা সিঙ্গার ছিলেন, যারা ফোক গান করেছেন, আপনি জানেন যে অনেকগুলো ধারা আমাদের দেশে আছে, মুর্শিদি, মারফতি, বাউল, পালা, পাল্টাপাল্টি, তারপরে আপনার ওই যে কি বলে, কবি গান, হ্যাঁ কবি গান, জারি গান, এই যে অনেক কিছুই ধারাগুলো, আছে। হ্যাঁ অনেক কিছু, মালজোড়া সিলেট অঞ্চলে, যে হাওর অঞ্চলে বলে। তা এরা কিন্তু এই দ্বন্দ্বে কখনো পড়েনি। ও প্রাকৃতিকভাবে যেখানকার উৎপাদন ও সেখানকার ভাব নিয়েও, কিন্তু এই এলোমেলোটা শুরুর দিকে যাত্রা শুরু করতে আমরা এই দ্বন্দ্বে পড়ছি। লিটারেচারেও আমরা পড়ছি যে আমাদের ভাবনাটা কেমন হবে। যাই হোক, এখানে হিস্ট্রিক্যালি আমাদের অনেক আদান প্রদান আছে, আদান প্রদানটা সভ্যতা নিয়েই থাকে, আমিও সেটাতেও বিশ্বাস করি। কিন্তু আসলে উৎসটা আমার ধারণা যে উৎসগুলো আমি যেখানকার মানুষ সেখানকার থেকে বিষয়বস্তুর আমার উৎস, অন্তত আমার, সবার দায় নেওয়াটা ঠিক হবে না, আমি সেইভাবেই ভাবি।
মানে আপনার বিষয়বস্তু এবং আপনার যে আনুষাঙ্গিক পরিবেশ ছবির, সেখানে বাংলাদেশ বাংলা থাকে, বাংলা একেবারে থাকে। আপনার ল্যান্ডস্কেপ তো অবশ্যই বাংলা একটুখানি দেশের। আলাদা আপনি বলতে পারবেন যে বাংলার ভেতরে যেমন অনেক মিশ্র জাতির সংকর আমরা, আবার আমাদের অনুভূতি, আমাদের মেজাজ মর্জি, চিন্তা চেতনা অনেক রকমের। তো এর ভেতর থেকে আমাদের জাতির একটা মানে এরা খুব রসিক, এরকম একটা উপাদান আপনি খুঁজে পাবেন। আশা করি এই শব্দটা প্রয়োগ করার সাথে সাথে যে বাংলার মানুষ এপার বলি ওপার বলি, ওদিকে আসাম ত্রিপুরা বলি, তারা সবাই স্বীকার করবে যে আমরা বেশ রসিক খুব জাতি। সামান্য একটা বিষয় নিয়ে আমরা খুব মশগুল থাকতে পারি। তো এই দিকটা আমি মানে আমার দেখাটা এটাকে ওরিয়েন্টেড করে, কিন্তু একেবারেই সাধারণ মানুষই আমার বিষয় বা সাধারণ মানে প্রকৃতির। হ্যাঁ, আপনার বিষয়ে আমরা দেখেছি যে খুবই সাধারণ মানুষ। যেমন আজকে একটা ছবি দেখলাম যে বড় ভাই ছোট শিশুকে সাইকেলে চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটার আর্টটা, ধরনটা এবং গঠনটা অন্যরকম। তো আপনার ওই ছবির মধ্যে সেই অন্যরকম একটা ব্যাপার আছে, আমরা খেয়াল করি। তো আপনি একটা ট্রেডিশনাল প্রশ্ন, কত বছর ধরে আঁকাআঁকি করছেন? যদি আমার মানে একাডেমিক শুরু করতে বলেন, তাহলে যদি আমি ধরে নিই তাহলে 39 বছর। আচ্ছা, মানে একাডেমিক পড়াশোনা শেষ করার পরে? পড়াশোনা শেষ করা ওখানে 9 বছর পড়াশোনা, আচ্ছা, সেশন জটের কারণে। তারপরে টোটাল মিলে ওই 9 বছর বাদ দিলে আমার পেশাদার জীবন বলা যাবে। আচ্ছা। আমি ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে পেশা আকারে নেব। অবশ্যই ভুল চিন্তা হয়তোবা, আমি তা জানি না আজও, কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাই আমার পেশা হবে। আমি জানি যে এটাই বাংলার জন্য খুব কঠিন সিদ্ধান্ত, তা আমি সেই ভুলের একজন মালিক আপনি বলতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে আপনি এই আর্টকে, আঁকাআঁকিকে আপনি পেশা হিসেবে নিয়েছেন। এটা নিয়ে কথা বলবো, তার আগে একটু জিজ্ঞেস করব যে আপনার এই আঁকা ছবি বাংলাদেশের বাইরে আর কোথাও কি আছে, গেছে? পৃথিবীর মোটামুটি আর্ট কেন্দ্রিক দেশগুলা যারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান বা এগুলো সহ অনেক জায়গায় মানে আছে, বিশ্বের অনেক জায়গায় ছবিগুলো আছে। আমি ছাত্র বয়স থেকে আমার ছবিগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে এবং তখন থেকে শুরু হয়েছে যে ছবিগুলো বিদেশে চলে গেছে। আচ্ছা, এখন একটু বলি যে যেহেতু আমাদের পুঁজিবাদী সমাজতন্ত্র মানে সমাজ চলছে এখন, তো এই যে পুঁজিবাদী সমাজে আপনি একজন শিল্পী, এই পেশা হিসেবে ছবি আঁকাকে নিলেন, তো বাংলাদেশের মতো একটা দেশে আপনি ছবি আঁকাকে পেশা হিসেবে নিয়েছেন, তো এখানে আপনি তো চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন, কিভাবে মোকাবেলা করছেন? এই প্রশ্নটার আগে একটু কারেকশন করি, সম্ভবত জাপান এই তালিকায় নেই, কিন্তু আমি মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, অনেক দেশে আছে, ইউরোপের সব দেশে। আর পুঁজিবাদী এই বিশ্বে অর্থাৎ কি যে আমি বলতে চেয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে। ওই পয়েন্টে আমি যাচ্ছি যে আসলে ছবি শেষমেশ এমন একটা মিডিয়া যে আমরা যতই দ্রোহ করি না কেন যে এটাকে কনজিউমার গুডস হতে দেব না, আর্টিস্টরা এই কথাগুলো যুগে যুগে কালে কালে ভেবেছেন, কিন্তু এগুলো ধনতন্ত্রেরই খোরাক হয়েছে। তাদের বিজনেসের প্রয়োজনে তারা এগুলোকে ব্যবহার করেছে। আপনি বলতে পারেন মানি লন্ডারিং, বা যে কোনো বড় বড় ছবি যে নিলাম হয় বা কালেকশন করে বিভিন্ন শিল্পগোষ্ঠী, তারা সেগুলো রাখে তাদের একটা মানে এটা কিন্তু $1 বিলিয়ন বিজনেস। তো এটা পৃথিবীর বড় বড় যেসব আপনি জাহাজের বিজনেস, উইপন বিজনেস, প্লেনের বিজনেস, ওরকমই একটা বড় বিজনেস। তাহলে আপনার মনে হবে যে পৃথিবীকে আর্টের ভোক্তা হয়ে গেল। তা তখন ওই সেকেন্ড কোশ্চেনটা আসছে যে আসলে এই যে নিলামগুলো হয়, বড় বড় ট্রানজ্যাকশানগুলো হয় এটা কেন্দ্রিক, এটার ভেতরে একটা মানি লন্ডারিং পৃথিবীতে চলে এই পিসগুলো দিয়ে দিয়ে। আচ্ছা, সেটা খুব জটিল, সেটা আমাদের দেশে হয় না, কারণ আমরা ওই কাতারে নেই। তো এটা গেল বুর্জোয়াদের। তো এখন হয় কি যে শিল্পী চায়নি, কিন্তু শিল্পীর শিল্পকর্মগুলো চলে গেছে এবং শেষমেশ ধনতন্ত্রের অধীনেই চলে গেছে বা যায়। আর বাংলাদেশে অত বড় প্রেক্ষিত তৈরি হয়নি, অত বড় মার্কেট এটা মোটেই না, কোনো কালেই না। তো আমার কিছু বিলিভ একটু অন্যরকম, বলতে এইটুকুই যে যখন এটা কমন একটা ধারণা হয়ে গেল যে আমরা এই ইলেকট্রনিক্স বা গ্লোবাল মাধ্যম দ্বারা আমরা আবার তার অধীনস্থ হয়ে গেলাম আর্টগুলা,
অর্থাৎ আপনি একজন সিঙ্গার, আপনাকে মিডিয়ায় গান গাইলে আপনি কিনা একজন সিঙ্গার হয়ে উঠবেন। আপনি একজন অ্যাক্টর, আপনাকে একটা মিডিয়ায় যে অ্যাক্টিং করলে আপনি অ্যাক্টর হয়ে উঠবেন। কিন্তু আর্টের গোড়ায় কথা ছিল যে ওই যে আর্টিস্টটা উনি নিজেই মিডিয়া, অর্থাৎ সিঙ্গার নিজেই মিডিয়া। তিনি গান গাইবেন আর জনগণ যেন মিডিয়ার কাছ থেকে গ্রহণ করছেন, একই সাথে অনেকগুলো মানুষ তার দ্বারাই ইন্সপায়ার্ড হবেন। তাহলে শিল্পী নিজেই যখন মিডিয়া ছিলেন, একজন আঁকবে, অজস্র জনগণ দেখবে, মানে তার দ্বারাই মিডিয়া জ্ঞান বলতে আমরা যেটা বুঝি। তাহলে এই নিজেই মিডিয়া, এইটা শিল্পী হাতছাড়া করে দিয়ে সে নিজেই আবার এই তথাকথিত বড় মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া বা এই ধরনের মিডিয়ার জাতাকলে ছোট্ট একটা বোর্ডে কেন হয়ে গেল, কখন থেকে হলো? তার মানে সে নিজের উইপনগুলোকে সে সারেন্ডার করে জমা দিয়ে এবার ওর ভেতর হয়ে গেলো। ওরা যদি ওকে স্টার বলে তাইলে ও একটা কিছু হলো, আর্টিস্ট হলো। তাহলে আমি এই আদি রোলটাই বিশ্বাস করি এখনো। হয়তো আমি খুব পুরনোপন্থী মানুষ, কিন্তু আমি এটাই বিশ্বাস করি যে এই যে আমার হাত ধরা যে মিডিয়াটা, এই যেন সেই ভাষাটাকে প্রকাশ করতে পারে। ওর যে আদি সোর্স ওই ছিল মাধ্যম, ও যেন ওইখানে অটুট থাকে। সেই জন্য একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি। তো আমার কি হাল হকিকত হবে, যে জন্য শুরুতে আপনাকে বললাম যে হয়তো বা ভুল সিদ্ধান্ত নিয়েছি, তা আপনার জীবনের উপর দিয়ে যাবে, তখন আপনি মোকাবেলা করবেন। না, সেটাই। যেমন ধরেন যে এই যে আপনারা মানে কাজ করছেন এবং শিল্পীরা যে ভাবনাটা ভাবেন এবং লেখকরা, ইভেন আপনারা যারা সাধারণ মানুষের কথা বলেছেন, আমরা চে গুয়েভারার কথা বলতে পারি যে তিনি কিন্তু সাধারণ মানুষের কথাই বলেছেন, সাধারণ মানুষের মুক্তি চেয়েছেন, অথচ তার ছবি টি শার্টে এঁকে পুঁজিবাদীরা ব্যবসা করছে। হ্যাঁ, তো শিল্পটা শেষ পর্যন্ত কি এই তাদের কাছেই চলে যাচ্ছে। এবং এইটা, এই যে ধরেন বিশেষ করে আর্ট, এই যে চিত্রশিল্প, এইটাকে যে উঁচু মানের ব্যবসায় পরিণত করবার পিছনে পুঁজিবাদ কি এর সঙ্গে যুক্ত নয়? জি জি, আমি ওটাই বলছি যে যতই আমরা দ্রোহী হই না কেন, যে সেটার একমাত্র পরিণতি ওখানেই চলে গেছে। অর্থাৎ যে শিল্পীরা খুব ট্র্যাজিকভাবে মারা গেছেন, তাদের আর্টগুলো নিয়ে অনেক বেনিয়া বেসাতি চলছে এবং চলবে। তাহলে এই ধরনের উদাহরণ তো প্রচুর রয়েছে। তাহলে উনি যখন জীবদ্দশা অত ট্র্যাজেডির ভেতরে ছিলেন, তখন তো এটা আসেনি। যখন এটা স্ফীতি হয়েছে, হ্যাঁ, তখন এগুলোকে ওইভাবে করে ব্র্যান্ডিং করা হয়েছে এবং ওইভাবেই হবে। এটা অনিবার্য পরিণতি। এই অনিবার্য পরিণতিকে আপনি কিভাবে স্টাডি করছেন? হ্যাঁ, তাহলে আপনি কি ওই কঠোরতা অবলম্বন করেই দাঁড়ায় থাকবেন, নাকি কোনটুকু করতে আপনি পারেন? একজন শিল্পী কি করতে পারে? আমি শুধুমাত্র আমার যে রোলটুকু, ওই পয়েন্টটা বলছি, যে এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমার বোধ এটুকুই যে আমার রোলটা হচ্ছে এই জন্য মিডিয়া রূপে, নিজের জন্য মিডিয়া রূপে সে জারি থাকে। সে যদি কিছু বলতে চায় আমার উপলব্ধি সম্পর্কে, জগৎ সম্পর্কিত আমার যে ধারণা সম্পর্কে, সে যদি আমার চিন্তাকে কোনো উদ্ভাসন করতে চায়, সেজন্য একাই পারে। তার জন্য আর দ্বারস্থ না হওয়া লাগে। তারপরে নেক্সট ফেজ যেটা, ওইটাকে আমি আর ওই কাউন্টার দিয়াতে আমি এখন আর অত বিশ্বাস করি না যে ওইটা কি প্রোলেটারিয়ান ঘরে থাকবে নাকি বুর্জুয়ার হাতে চলে যাবে। কিন্তু আমি শুধু এইটুকু মনে করি যে একজন আর্ট সংক্রান্ত খুবই কম শিক্ষিত হোক, যা শিক্ষিত হোক, যে কেউ যত সাধারণ মানুষই হোক না কেন, সে আমার ছবির সামনে দাঁড়ায় সে ছবিটাকে ফিল করতে পারবে। এই কন্ট্যাক্টে আমি এখনো নিয়োজিত আছি কিনা, নাকি হাইলি এডুকেটেড সফিস্টিকেটেড মানুষদের জন্য আমি একটা ছবি তার ড্রয়িং রুমের জন্য রেডি রাখছি। তো আমি তো এখনো মনে করি যে যে কোনো সাধারণ মানুষ আমার ছবিতে এসে একটা রিয়াকশন করতে পারবে। এইটা আমি আমার জায়গার থেকে জারি রাখছি। আমি জানি না, হয়তো আমি নিজেও একজন পরাস্থ মানুষ, হয়তো বা অত বড় মানে ধনতন্ত্রের উপরে বিরোধ আমি একা জারি করে বা ওইসব মৌখিকভাবে ওইসব আপনার কি বলে অত গিমিক্সে আমি বিশ্বাসও করি না যে আমি খুব তকমা দিয়ে একেবারে উল্টে পাল্টে ফেলে দেবো আপনার পুঁজিবাদী বিশ্ব। তা এই মিথস্ক্রিয়া আমাদের মধ্যে থাকবে না। সেটাই আমরা অতীত থেকেই দেখে আসছি যে পৃথিবীর মধ্যে যারা ভালো আঁকতেন, তারা কিন্তু আর্থিকভাবে সফল ছিলেন না, সচ্ছল ছিলেন না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের ছবিগুলোই অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এবং সেই মুনাফাটা ভোগ করছে অন্য কেউ, শিল্পী নন, শিল্পী ভোগ করতে পারেননি। তো এখন এক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? কিছু কিছু শিল্পী অবশ্যই পেরেছেন, কিন্তু অনেক শক্তিশালী, পৃথিবীর অনেক শক্তিশালী শিল্পী, আপনি সাহিত্যিকও ধরেন,
যে তারা এগুলো ভোগটোগ কিছু করতে হবে, তার বইয়ের রয়্যালটি, বই প্রিন্টও হয়নি, সেগুলো ভোগটোগ করে অনেক কিছু দেখেও যেতে পারেননি। অবশ্যই আমরা শিল্পকে বিচার করতে গেলে কে খুব গ্লোবাল মার্কেটে, কে কত খুব জায়গায় গেল, কত টাকায় শেষমেশ নিলাম হলো, এই পয়েন্টে না দেখলেও আমরা বিশুদ্ধ শিল্পের মানে বিচার হয়তো বা আমরা করতে পারবো, এবং সেটা জারি রাখাটাই আমাদের দরকার হবে হয়তো বা। কিন্তু এই ট্র্যাজেডিগুলো পৃথিবীতে হয়ে গেছে এবং হতে থাকবেও। আচ্ছা, বাংলাদেশে আপনার এই চিত্রকলার সম্প্রসারণের ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে নাকি? বাংলাদেশের সম্প্রসারণের বলতে কি, যে আসলে মানে যেমন ধরেন যে এই মানে ছবি আঁকা আঁকি শেখার যে প্রতিষ্ঠান, সে তো হাতে গোনা কয়েকটা মাত্র বাংলাদেশে। তো সেখানে আসন সংখ্যাও কম। তো এগুলো কি মানে আগ্রহী তো আরও অনেক ছেলে মেয়ে আছে যারা আঁকতে চায়, শিখতে চায়, ভর্তি হতে চায়। সেক্ষেত্রে এই চিত্রকলা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান আরও বাড়ানো দরকার আছে কি না? আমি একজন মানে প্রফেশনাল রূপে, আমি মানে একাডেমির থেকে বহুত দূরের মানুষ রূপে, আমি একাডেমির প্রয়োজনীয়তা পক্ষ বা একাডেমি কতটা সংস্কার বা বিস্তার করা প্রয়োজন সেই লাইনটা বোধহয়, সেই সাবজেক্টে আমার কথা না বললেই সঙ্গত হবে বলে আমি মনে করি। আর কথা হচ্ছে কি, যে আমরা এমন একটা প্রকৃতির ভেতরে থাকি, আমাদের সভ্যতাটা এমন একটা জায়গায় আছে যেখানে আপনার মানুষের শিক্ষাকে বিস্তারের অসীম সুযোগ রয়ে গেছে। তো সেটাকে আপনি কিভাবে করবেন? আপনি কি একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমেই করবেন, নাকি আরও অনেকগুলো ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা আপনি করবেন, বা বড় প্রতিষ্ঠান করবে, বা স্টেট করবে, বা আপনি করব? তা আপনি যেটুকু ভাবতে পারি সেগুলো আমরা জারি রাখি ভেতর থেকে। কিন্তু রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কিনা? আর সেগুলো বলতে গেলে এমন একটা তাত্ত্বিক হওয়া লাগবে, যে তাত্ত্বিকটা আমি হতে চাই না কখনো, যে আমার জায়গা থেকে আমি রাষ্ট্রকে বলে দেবো আর রাষ্ট্র খুব বাহাদুর হয়ে উঠবে। সেগুলোতে তো আমরা কোনো সুযোগ সুবিধাও ওরকম চাইনি কখনো। অতটা বিশ্বাস আমাদের যুগের আগের মানুষরা হয়তো বা খুব বিশ্বাস করতেন, মানে পেশাদারের সাথে এই জায়গায় একটু পার্থক্য থাকবে যে তারা মনে করে। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাও সত্য, যেগুলো আমরা শিল্পভিত্তিক, আমরা যেগুলোকে কাউন্ট করি যেসব দেশগুলোকে, তাদের অনেক ভর্তুকি ছিল। তারা তাদের আর্টকে, তাদের শিক্ষাকে তাদের অনেক ভর্তুকি দেয়া, এটাই স্পষ্টত যে তখন শিল্পীরা পাখির ঝাঁকের মতন উড়ে চলে গেছে, যারা যখন ওই ভর্তুকি যারা বুঝতে পারছে যে আমার আর্টটাকে আমাকে গ্লোরিফাইড করতে হবে। তবে আপনি যেটা বলছেন তার প্রেক্ষিতে আমাকে বলতে হবে যে এই বাংলার প্রকৃতির ভিতরে যে আপনার প্রতিভার উপাদান আছে, সেগুলো অনেক শক্তিশালী। সেটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি বা আরও প্রশিক্ষিত করে কি করতে পারি, সেখানে একাডেমির কি রোল হতে পারে, সেটা বিরাট একটা প্রশ্ন। এটা করতে গেলে ডিবেট হতে পারে অনেকের সাথে, সেই ডিবেটে আমি যেতে চাই না। আচ্ছা, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, যে আমাদের যে এটা যে সবচেয়ে সম্পদশালী একটা এলাকা, যে কোনো সভ্যতার সাথে চ্যালেঞ্জ করার মতন পৃথিবীর, সেই জায়গা থেকে আমরা খুব শক্তিশালী। হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এখন আপনি কিভাবে এভরিথিং, আপনি মিউজিক বলেন, এভরিথিং, এখন সেটাকে আপনার কে রিসার্চ করবে, কে এটা নিয়ে কথা বলবে, কে কয় টাকা কোথায় ভর্তুকি দেবে, একটা টাফ ডিবেট। আমি জড়াই পড়লে আমারও জীবন প্রণিপাত হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাইছি আপনার টোটাল কালচার, টোটাল আর্ট ভীষণ শক্তিশালী, এবং সেটাকে আপনি যদি মনে করেন, বা আপনার স্টেট বা আমার স্টেট তথাকথিত যদি মনে করে থাকে যে এটা এই এলাকাটা বিশাল শক্তি দেওয়ার আছে, সুযোগ আছে, অবশ্যই ভাবতে হবে। এবং এটা আপনি কিভাবে হাইলাইট করবেন গ্লোবের কাছে, তাই না? এবং এই টোটাল প্ল্যানেটের ভেতরে অবশ্যই বাংলাদেশি একটা গ্রেট সিভিলাইজেশন, এই বাংলা, সেখানকার আর্ট খুবই শক্তিশালী। এবং এইটা নিয়ে কিভাবে আপনি এর প্রেজেন্টেশন বিশ্ব দরবারে করবেন, তার মধ্যে একটা অংশ অবশ্যই একাডেমিক্যাল প্রোগ্রেস বা ওগুলো আমি যেতে চাই না, কিন্তু এই কথাটা আমাকে বলতে হবে। এর বেশি যাব না, কারণ এগুলো বিভিন্ন তাত্ত্বিক কথা হয়ে যাবে, অনেকের সাথে অহেতুক বিতর্ক তৈরি। আচ্ছা, তাহলে আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখন যারা নবীন আঁকাআঁকি করছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের পরামর্শ আমি খুব দেয়া ঠিক হবে না, এই কারণে যে আমি একটা মানে পরামর্শ বলতে কি, আমি আসলে এটা বোঝাতে চেয়েছি যে কাউকে তো লেখক বানানো যায় না, কবি বানানো যায় না, কোনো প্রতিষ্ঠান সেটা পারেও না। হ্যাঁ, তো তারপরও আপনার যে এই যে অনেক দীর্ঘ একটা জার্নি আঁকাআঁকি,
তো আপনার তো একটা অভিজ্ঞতা হয়েছে, সেক্ষেত্রে যারা ছবি আঁকবেন তাদের প্রতি আপনার কি সুপারিশ থাকবে বা কি পরামর্শ থাকবে, এটাই জানতে চেয়েছি আর কি। পরামর্শ বলতে আমার এটুকুই উপলব্ধি, যেহেতু আমি নিজে এখন একটা খুব প্রাতিষ্ঠানিক জীবন যাপন করি, অর্থাৎ একজন পেশাদার শিল্পীর যেটুকু করণীয় নিজের ভেতরে বোধ থাকা এবং 24 ঘন্টার ভেতরে কতক্ষণ আমি আমার কাজে নিয়োজিত আছি এই জায়গাটায় থাকা। একসময় বিচিত্র সামাজিক কর্মে আমি নিজে যুক্ত থেকেছি। আর বিভিন্ন যে পর্বগুলো থাকে একজন শিল্পীর স্ট্রাগলের বিচিত্র সময়, সেগুলোর থেকে আমি একেবারে উত্থিত হয়ে মহান কোনো জায়গায় চলে গেছি এমনও না। তবে আমি বলবো যে যারা এই জীবনটাকে যাপন করতে চাইবে তাদেরকে শুরু থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে হয় মন্ত্রের সাধন নয় দেহপতন। তো এটাই একটাই ওয়ে আছে। তো তাদেরকে সিদ্ধান্তটা আগে নিলেই ভালো হবে, এটাই আমি বলতে চাইবো। আর বিশেষ কোনো পরামর্শ নেই, কারণ পরামর্শ তো দেওয়া যায় না। আর তাদের প্রতি আমার একটুকু বিশ্বাস থাকে যে এই প্রকৃতি এমন একটা জায়গা যেখানে যে প্রতিভাগ্রস্ত বা প্রতিভাবান তাকে কোনো কিছু ঠেকিয়ে রাখতে পারে না, সে এগিয়ে যাবেই। তো এই এগিয়ে যাওয়ার পথে যে সকল বাধাগুলো থাকবে, চৌকস এবং মৃত্যুফাদ, আমি শুধু বিশ্বাস রাখতে পারি যে তরুণরা সেগুলো মারিয়েই তার যাত্রা অব্যাহত রাখবেন, কিন্তু আমি কোনো পরামর্শ দিতে পারবো না। না, আমি আসলে যেমন জানতে চাইছিলাম যে যারা কবিতা লিখবেন, যারা গল্প লিখছেন, হ্যাঁ, এদেরকে কিন্তু অনেক রকম অনেক কবি লেখক বলে গেছেন, অনেক কথাই বলেছেন, তাদের পাঠের বৃত্তটা বাড়াতে হবে, এইরকম ব্যাপারগুলো আর কি চর্চা করতে হবে। সেক্ষেত্রে একজন আঁকিয়ে তিনি যখন ছবি আঁকতে আসবেন তখন তার সাহিত্য তো পড়বার দরকার আছে নাকি? তারপরে নাকি কি বলেন আপনি? যখন আঁকতে আসবেন তখন না দরকার হলেও হয়তো বা হবে, কিন্তু যখন আর্টিস্টের খাতায় নাম লেখাবেন, ওই অভিযাত্রা শুরু করলে পাঠের তো কোনো বিকল্প নেই। মানে তাকে সাহিত্য পড়তে হবে, সব কিছু জগতের সব পড়তেই হবে, এর তো কোনো বিকল্প নেই। এবং আমাদের দেশের এবং দেশের বাইরের যে জগতের সব পড়তে হবে। জ্ঞানের যত ভাণ্ড আছে সেই জ্ঞানের ভাণ্ডর, সে একজন এমন একজন মুসাফির যে তার কোনো বিকল্প আর নেই, শুধু পাঠ পাঠ আর পাঠ। মানে সব বিষয়ে মোটামুটি জানতে হবে। অবশ্যই মৃত্যুর পরবর্তীতেও যদি থেকে থাকে পাঠ, তারও কোনো বিকল্প নেই। এটা খুব পার্সোনাল কথা বললাম আমি, সাজেশন দেওয়া ঠিক হবে না। নট অনলি লিটারেচার, জগতের যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট একজন তৃষ্ণার্ত পথিকের মতন অফুরন্ত স্টাডি দরকার আছে বলে আমি মনে করি, যে কারো জন্যেই। কারণ উনি সবচেয়ে জ্ঞানী, একজন সভ্যতার সবচেয়ে জ্ঞানী অগ্রসর মানুষই তো তিনি, একজন ক্রিয়েটিভ সৃজনশীল ব্যক্তি। তো তিনি তো সবচেয়ে বেশি জ্ঞান রাখবেন সভ্যতার, তাই তো আমরা জানি। তার পাঠ তো তেমনই হবে। আচ্ছা, সবশেষে জি, আপনার নিজের ছবি সম্পর্কে একটু বলুন। আমার নিজের ছবিগুলো হচ্ছে, আমি খুব মানে এমন একটা নিক্তির ভেতর থেকে কাজ করি যে এই নিশ্চিম চলমান গতিশীল বিশ্বের ভেতরে যে চিত্র মাধ্যম হচ্ছে একটি স্টিল মাধ্যম, স্থির, ওইটাকে আমি আরো মুহূর্তের ভেতরে নিয়ে আসি। এই কারণে আনি যে আমাদের এই যে প্রাণের যে স্ফুলিঙ্গ, সেটার যে মুহূর্তিকতা, ওইটা উপলব্ধি করানোর জন্য। তো তখন একটা ভীষণ একটা ড্রামাটিক্স তৈরি হয়ে যায় ওইখানে আমার চরিত্রগুলোর ভেতরে, যেন তারা সামান্য মোমেন্টের ভেতরে তারা যেন ওর প্রতি, সে তার প্রতি এনগেজ, এবং যেন এই ক্যানভাসের থেকে এক মুহূর্তেই যেন তারা নড়ে গেলে ওই মুহূর্তটা ফুরিয়ে যাবে। তাই এটা আমার এই মিডিয়াটার একটা লিমিটেশন বলতে পারেন। সেখান থেকে আবিষ্কার করে আমার মনে হয়েছে যে এই লিমিটেশনটাকে আমি আরও কী করে অতিরিক্ত চিহ্নিত করতে পারি, আরও লিমিটেশন দিয়ে। তো সেইটাই সেই সিগন্যালটা। এবং যেহেতু আমি অস্তিত্বগুলোকে ওরকমই মনে করি জগতের মহাকালের প্রেক্ষিতে, যে সামান্য মুহূর্তের আমাদের প্রণয়গুলো, ভালোবাসাগুলো, একটা বিউটির প্রকাশের মুহূর্তগুলো, সেগুলো হয়তো বা খুব সামান্য।
আর আমি একজন ওই ধরে রাখার মানুষ রূপে আমিও খুব সামান্য রাখতে পারি। সেই সামান্য যে আরো সামান্য, সেটা বোঝানোর চেষ্টা করি আমি, বা নিজের কাছে বুঝতে চাই যে আসলে তো এগুলো খুবই ক্ষণস্থায়ী। সেই ন্যূনতম ক্ষণস্থায়িত্বকে আমি ধরার চেষ্টা করি। তো এটাই আমার কথা, আমি জানি না কতটুকু ব্যক্ত করতে পারলাম। না, আপনাকে ছবি আঁকা ছাড়াও দেখেছি যে আপনি টেরাকোটার কাজ করেছেন, ভাস্কর্য করেছেন, উডওয়ার্ক করেছেন। তো এগুলো কি মানে সিমিলার কাজ, নাকি আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, নাকি স্বেচ্ছায় ওই কাজগুলো করেন, নাকি যে কাজটা আপনি ক্যানভাসে করতে পারেন না সেই কাজটা আপনি টেরাকোটায় করছেন, বা 2D বা 3D, বা এই ব্যাপারগুলো একটু বলবেন। এইটা একটা সুন্দর প্রশ্ন। একেবারে শুরুর প্রশ্ন যেটা ছিল যে এই যে মূর্ত আর অমূর্তের যে প্রশ্ন আমরা আলোচনা করলাম, ওই জন্য আমি করে যাই। আর যতগুলো মাধ্যম আছে, ধরুন ভাস্কর্যের লট অফ মাধ্যম আছে, অনেকগুলো মাধ্যম আছে, চিত্রকলার ভেতরে অসীম অসীম মাধ্যম আছে। তবে আমি একেবারে এইটা আমি এখানে প্রকাশ করতে পারি না বলে ওইটাতে যাচ্ছি, এমন বড় লেভেলে নিজেকে আমি ধারণ করতে, মানে নিজেকে প্রকাশ করতে চাচ্ছি না। কারণ ওই যে আমি বললাম যে আমার ওই যে মানে ওই যে ক্ষণস্থায়িত্ব যেগুলো প্রকাশে আমি থাকি, তা ওখানে ওই যে সামান্য মুহূর্তিকতা, এই কারণে ওইটা আসে যে যেহেতু ওই যে ভারিত্ব, যে কালের আবর্তনে সব কিছু স্থায়ী এবং ভারী, ওইটা যেহেতু আমার চিন্তার স্থায়িত্বে জায়গা পায় না, আমি যেহেতু ওই নগণ্যতার উপরেই কাজ করি, তা সেই জন্য আমি একটা ধারণা পোষণ করি যে আমার এই মাধ্যমে সেটা ফুরাতে পারছি না বলে চলে যাচ্ছি, সেরকম না। বরং রসে অভিষিক্ত হয়ে হয়ে এক একটা মাধ্যমে যাই। আর যে আমি যেটা বরং দেখি যে প্রতিটা মাধ্যমের একটা নিজস্বতা আছে, স্বকীয়তা আছে এবং অসীমতা আছে। অর্থাৎ যখন এক একটা মাধ্যমে যাই তখন সে আমাকে হারায় ফেলায় দেয়। তো সেইটার যে সৌন্দর্য থাকে, যে এলাকাটা সে তৈরি করে দিতে পারে, তার মতন করে সে যেটা দিতে পারে, সেটা আমি চেষ্টা করি। অর্থাৎ আমি আমার মতন করে সব মিডিয়াকে টান দিয়ে আনি না, বরং একটা মাধ্যমের যে এলাকায় শক্তি থাকে সেটাকে বোঝার আনন্দটা আমি বেশি পাই। বুঝতে পারছেন? মানে আপনি নিজের জি, জি, জি। মানে নিজের প্রয়োজনে এবং নিজের ইচ্ছায় আপনি এই কাজগুলো করেন, কারণ সেগুলো স্বতন্ত্র শিল্প। জি, জি। ওই মাধ্যমের একটা নিজস্ব শক্তি, পাথরের একটা শক্তি আছে। আপনি যখন পাথর খোদাই করবেন, কাঠ খোদাই করবেন, তারা নিজস্ব একটা ভাষা শৈলী আছে তার ভেতরে মিডিয়ার। তো সেটা আপনাকে বিভোর করে রাখবে। হ্যাঁ, তাহলে আপনার ধারণার সাথে আবার আপনি কাগজে আঁকবেন, ক্যানভাসে অয়েল করবেন, ও মিডিয়াগুলো আলাদা, তখন ওর সাথে আপনার ইন্টারাকশন হবে। হ্যাঁ, আর সাহিত্য করতে যান, সেই মিডিয়াটা সম্পূর্ণ আলাদা। এবং তখন অবশ্যই আপনি অনিবার্যভাবেই বুঝতে পারবেন যে আপনি যা চিত্রবিদ্যায় বলতে পারতেন তা ওখানকার ওই মিডিয়াটা তার জন্য না, তার একটা নিজস্ব শক্তি আছে। তো এগুলো আপনি কিভাবে উপলব্ধি করতেছেন এটার উপরে নির্ভর করে। তবে অবশ্যই প্রতিটা মাধ্যমের নিজস্ব শক্তি আছে। এবং আমার উপলব্ধি, মানুষকে বলা যাবে না, আমার উপলব্ধি হচ্ছে প্রতিটা মাধ্যমের, বিশুদ্ধ বিশুদ্ধ মাধ্যমগুলোর অসীম শক্তি এবং আমাদের বুঝে নেওয়ার আছে। তো আমার মনে হয় যে এটাতে ভালো হবে, উপকার হবে যদি কেউ এটাকে মানে যে না, আমি এই মাধ্যমের শক্তিটাকে বুঝে নিয়ে সেই মাধ্যমে কাজটা করি। তো তাতে করে এই এই আর কি আপাতত। মোজাই জীবন সফরি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলতে পেরে আপনাকে সবসময় মনে হয়েছে আপনি একজন অফ ট্র্যাকের শিল্পী, এবং সেটা দর্শকরাই বলবেন আপনি কেমন শিল্পী। তো কথা বলবার জন্য এবং আপনি যে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতন একজন গ্রেট সাহিত্যিক আমার স্টুডিওতে এসেছেন। আপনিও ভালো থাকবেন এবং আপনার নিকটস্থ মানুষজন সকলেই ভালো থাকুক, এটাই আমার আশা রইল। ভালো থাকবেন।